হৃদয় নিবাসে তুই পর্ব 10। লেখনীতে ভূমি। শীতের সকাল মানেই কুয়াশাচ্ছন্ন কোনো এক শীতল সকাল। অদ্রিজা মুগ্ধ চাহনিতে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। চারদিকটা ঝাপসা দেখাচ্ছে। দূরের গাছগাছালিগুলোও আবছা হয়ে মিশে গেছে ধূসর রঙের কোনো এক মিশ্রণে। জানালাটা মেলে দিতেই বাইরে থেকে শীতল বাতাস এসে ছুঁয়ে গেল শরীর। অদ্রিজা হালকা কেঁপে উঠল। চিকন পাতলা ঠোঁট জোড়াও সেই শীতল বাতাসের স্পর্শে কেঁপে উঠল। সেই কেঁপে ওঠাকে দ্বিগুণ করতেই বোধহয় পেছন থেকে একজোড়া হাত আঁকড়ে ধরল তার কোমর। পাতলা সুতির শাড়ির উপর সেই হাত জোড়ার উষ্ণ স্পষ্ট অনুভব করতে পারল সে। লোম কেঁপে উঠল সেই অনুভবের শিহরণে। মুখ ঘুরিয়ে পেছনের মানুষটার মুখ দেখার আগেই পেছনের লোকটা অদ্ভুত কাজ করে বসলো। মাথাটা নুইয়ে অদ্রিজার কাঁধে রেখেই ঠোঁট জোড়া ছুঁয়ে দিল তার কাঁধে। এলোমেলোভাবে করে রাখা খোঁপাটা খুলে দিয়ে নিঃশব্দভাবে মুখ ডুবালো অদ্রিজার খোলা চুল। অদ্রিজা নুইয়ে গেল অদ্ভুত শিহরণে। কিছু বলতে চেয়েও পারল না বলতে। মুখ দিয়ে যেন বের হলো না এই একটা অক্ষর। রক্তিম মুচকি হাসল। অদ্রিজার শাড়ির তল দিয়ে হাত জোড়া দিয়ে জড়িয়ে ধরল মসৃণ পেটের ধবধবে ফর্সা ত্বক। মুচকি হেসে মৃদু কণ্ঠে বলে উঠল, আজকের সকালটা কেন জানি ভিন্ন রকম সুন্দর অদ্রিজা। আর কিছু মুহূর্ত পর বোধহয় আরও সুন্দর হবে আমার জন্য এই সকালটা। আর আপনার জন্য কি ততটাই সুন্দর হবে অদ্রিজা? অদ্রিজা বুঝল না কিছুই। রক্তিমের হঠাৎ এমন আচরণেও কোনো মানে খুঁজে পেল না সে। বিয়ের রাতটা ছাড়া আর কোনো দিন রক্তিম তাকে অনুমতি না নিয়ে স্পর্শ করেনি। মাঝখানে একটা দিন কেবল জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। অদ্রিজা মাথা ঘুরিয়ে রক্তিমের মুখটা চাইতে চাইতেও সম্ভব হলো না। রক্তিম আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মুখটা তার কাঁধে ভালোভাবে গুজে নিল। ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, উফ, সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন তো অদ্রিজা, আমাকে একটু শান্তি খুঁজতে দিন প্লিজ। অদ্রিজা চুপ হয়ে দাঁড়িয়ে গেল। রক্তিম যে কাল রাতেও ঘুমায়নি তা তার কাছে স্পষ্ট। না ঘুমিয়ে কী করে থাকে? কেনই বা ঘুমোয় না এই লোকটা? অদ্রিজা বুঝে না। উসখুস হয়ে বলে উঠল, এমন করছেন কেন আপনি? বললাম তো শান্তি চাই, শুনতে পাননি? অদ্রিজা হতাশ হয়ে শ্বাস ফেলল। চোখ মুখ শক্ত করে জানালা দিয়ে নিরন্তর চেয়ে রইল বাহিরের ঝাপসা শহরটার দিকে। রক্তিম কয়েক মিনিট নিশ্চুপ থেকে সেভাবেই রইল। অদ্রিজার ঘাড়ে মুখ গুজে মুচকি হেসে শীতল কণ্ঠে বলল, আপনাদের কোম্পানির সবটুকু পাওনা দেওনা আজ মিটিয়ে দেওয়া কমপ্লিট হয়ে যাবে অদ্রিজা। আপনার পাওনাটুকুও কমপ্লিট হয়ে যাবে আজ। আর আপনার বাড়িটাও ফেরত পেয়ে যাবেন দিন কয়েক পর। আপনার কাজ এবার শেষ। আজকের পর আপনি চাইলে সবটা ছেড়ে ছুড়ে চলে যেতে পারেন অদ্রিজা। এমনিতেও 1 মাস পর আপনি আপনার পথে আর আমি আমার পথে। এখন আপনি বলুন, আজ নাকি 1 মাস পর? কবে যাবেন আমার জীবন থেকে? অদ্রিজা হকচকিয়ে উঠল। রক্তিমের শীতল কণ্ঠে বলা কথাগুলো মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতেই পেছন ঘুরে দাঁড়ালো অদ্রিজা। রক্তিমের থেকে নিজেকে সরিয়েই হতবিহ্বল চাহনিতে তাকিয়ে রইল সে। এই কয়েকদিনে রক্তিমের জীবনে এতটুকু জায়গা করতে পেরেছে কিনা সে জানে না, তবে এতটাও বোঝা হয়ে যাবে ভাবেনি সে। রক্তিমের মুখের দিকে তাকিয়ে বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়ালো। দৃঢ় কণ্ঠে বলল, আপনার জীবন থেকে আমি যাব না রক্তিম। 1 মাস পর বা 1 বছর পর আমি যাচ্ছি না আপনার জীবন থেকে, বুঝতে পেরেছেন? রক্তিম বাঁকা হাসলো, ফিসেল গলায় বলল, কেন, ভালোবাসেন কি আমাকে? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। রক্তিমের দিকে কঠোর চাহনিতে তাকিয়েই বল, আপনাকে ভালোবাসা যায় না রক্তিম। ভালোবাসতে চাইলেও আপনাকে ভালোবাসা সম্ভব নয়। যে আমার অনুমতি না নিয়ে শরীর ছুঁয়েছে তাকে ভালোবাসা যায় না। যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিহানের অ্যাক্সিডেন্ট করেছে, যে আমায় বারবার আঘাত করে, তাকে কি করে ভালোবাসি বলুন? তাছাড়া যে মানুষটা মনের একগুচ্ছ আবেগ স্বচ্ছ অনুভূতি নিয়ে খেলা করে তাকে তো কোনোভাবেই ভালোবাসা যায় না রক্তিম। রক্তিম হেসে উঠল আওয়াজ করে। অদ্রিজা কপাল কুঁচকে এক নজর তাকিয়েই সরে আসতে চাইল সেখান থেকে। নেহাকে ডেকেছিল সে তার মামুনির সাথে দেখা করতে যাবে বলে। তখন থেকে রক্তিমের জন্য যেতে পারছিল না। এখন রক্তিমকে হাসতে দেখেই পা বাড়িয়ে চলে আসতে চাইল, কিন্তু পারল না। রক্তিম পেছন থেকে হাতটা শক্তভাবে ধরে রেখেই বলল,
ফাঁকি দিচ্ছেন আমায়। এতটা আদর, এতটা ভালোবাসা দিয়ে পাহারা দেওয়ার পরও আপনি আমায় ফাঁকি দিয়ে ওই মহিলার সাথে দেখা করতে যাবেন? অদ্রিজা ঘাড় ঘুরিয়ে চাইল রক্তিমের দিকে, মুখে চমৎকার হাসি ঝোলানো। এতক্ষণ এই কাছাকাছি আসার অভিনয়টা তবে অদ্রিজাকে আটকানোর জন্যই ছিল। অদ্রিজা বুঝে উঠেই তাচ্ছিল্য নিয়ে হাসল। রক্তিমের প্রতি ঘৃণাটা যেন আরও গাঢ় থেকে গাঢ় হয়ে উঠল। তীব্র তাচ্ছিল্য মুখে ফুটিয়েই বলে উঠল, আমার হাতটা ছাড়ুন রক্তিম, আপনি এতটা খারাপ আমি ভাবিনি। রক্তিম হাসল, ডান ভ্রুটা উঁচু করেই বলল, আমার সম্বন্ধে অল্প একটুও ভালো ভেবে রেখেছেনই বা কেন অদ্রিজা? অদ্রিজা দাঁতে দাঁত চেপে তাকালো। হাতটা রক্তিমের হাত থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে হাঁপিয়ে উঠল। কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু। মুখ চোখে লড়াইয়ের ময়দানে সদ্য হেরে যাওয়া সৈন্যর ন্যায় এক সমুদ্র দুঃখ নিয়ে তাকালো রক্তিমের দিকে। রক্তিম তা দেখেই মুচকি হাসল। অদ্রিজাকে চমকে দিয়ে হাতটা ছেড়ে দিয়েই বলল সে, যান ছেড়ে দিলাম। আপনার হাত খুব ফাস্ট অদ্রিজা, নয়তো আপনার কাঙ্ক্ষিত ইচ্ছেটা পূরণ হবে না। এমনিতেও পূরণ হবে বলে মনে হয় না। গিয়ে হয়তো দেখবেন দরজায় তালা ঝোলানো। অদ্রিজা আর এক পাও দাঁড়ালো না, রক্তিমের কথার উত্তর দিল না। দ্রুত বাসা থেকে বেরিয়ে বসে রাস্তায় মেরে এসে দাঁড়াতেই নেহার দেখা পেল। চোখের সেই বিরক্তিটা রাগে রূপান্তরিত হলো। দাঁতে দাঁত চেপে অদ্রিজার পিঠে কিল লাগিয়ে বলল, এতক্ষণ লাগে তোর? তুই নিজেই বলেছিস সকাল সকাল আসতে, আর নিজেই হাওয়া। আমি সেই কখন থেকে দাঁড়িয়েছি। অদ্রিজা কিছু বলল না। রিকশা ডেকে দ্রুত উঠে পড়ল। থমথমে মুখ চানি নিয়ে পাশে বসা নেহার দিকে এক পলক চাইতেই রিকশাটা সা সা করে এগিয়ে গেল। নির্দিষ্ট গন্তব্য এসে থামতেই ভাড়াটা মিটিয়ে দিল। এক প্রকার দৌড়ে গেল সেই বাসাটার সামনে। দুজনে গেটের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে দেখে আপাতে আপাতে বলে উঠল অদ্রিজা, রোহানা চৌধুরী আছেন? কাল বাড়ি ফেরেননি উনি? দারোয়ান ছোট ছোট চোখে তাকালো। কিঞ্চিৎ বিরক্তি নিয়ে বলে উঠল, উনি তো চইলা গেলেন মাত্র। এই ২০-২৫ মিনিট হইতেছে চইলা গেছেন উনি। অদ্রিজা হতাশ হলো। জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস নিয়ে দুর্বল কণ্ঠে বলল, বাসা থেকে বেরিয়েছেন মাত্র ২০-২৫ মিনিট। কোন দিকে গিয়েছেন ওনার গাড়ি বলুন? লোকটা কপাল কুঁচকে তাকালো। অদ্রিজা আর নেহাকে বার কয়েক দেখে নিয়েই বলল, ডান দিকের মোড় দিয়া গেছে, তবে আপনারা তারে পাইবেন বলে মনে হয় না। এতক্ষণে মনে হয় অনেক দূর চইলা গেছে। আর আপনাদের তো গাড়িও নেই দেখতাছি। অদ্রিজা ছোট ছোট চোখ করে নেহার দিকে তাকালো। মৃদু গলায় বলল, শিট, দেখাটা হলো না নেহা, দেখাটা করতে পারলাম না আমরা। নেহা দীর্ঘশ্বাস ফেলল। অদ্রিজাও জোরে জোরে শ্বাস ফেলল। ধীরে পায়ে কয়েক কদম গিয়েই নেহার দিকে চকচকে চোখে তাকালো। অদ্রিজা বলল, নেহা একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দিবি তো? নেহা আনমনেই বলল, উত্তর জানলে উত্তর দিব না কেন আমি, বল। অদ্রিজা মৃদু হাসল, বলল, রক্তিম আর রোহানা চৌধুরী, ওনাদের সম্পর্ক কি? কি হয় তারা একে অপরের? তুই জানিস, বল প্লিজ। নেহা মিনিমিনিয়ে চোখে চাইল, ছোট শ্বাস ফেলে বলল, রক্তিম ভাইয়ের মা হয় মামুনি। কিন্তু অদ্ভুত বিষয় কি জানিস দিলজা, রক্তিম ভাইয়া তার মা বাবাকে ঘৃণা করেন না, ওনার মাকে ভালোবাসেন, আর না ওনার বাবাকে। উনি কখনো ওনার মা বাবাকে মা বাবা বলে ডাকেনও না। অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। নেহার কথাগুলো ঠিক হজম হলো না তার। মাথার ভেতর উসখুস করতে লাগলো প্রত্যেকটা কথা। নেহার মামনি যদি রক্তিমের মা হয়, তবে রিয়াদ সাহেবের স্ত্রী উনি কে হন? উনিও রক্তিমের মা নয়। অদ্রিজা কিছুই বুঝে উঠল না। অস্পষ্ট কণ্ঠে বলল, মানে হলো রক্তিম ভাইয়ার আম্মু হয় মামনি, বুঝেছিস? অদ্রিজা সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। মাথার ভেতর সব তালগোল লেগে গেছে। কিছুই বোধগম্য হলো না। মৃদু কণ্ঠেই জিজ্ঞেস করলো, রিয়াদ মাহমুদ উনার বাবা? রিয়াদ মাহমুদই তো। নেহা বলল, উনি রক্তিম ভাইয়ার বাবা। অদ্রিজা এবার বিভ্রান্ত চাহনি নিয়ে এপাশ ওপাশ চাইল। মাথার চুলগুলো দুই হাত দিয়ে চেপে ধরে বিরক্তি হয়ে বলল, কিসব বলছিস নেহা? রিয়াদ মাহমুদের ওয়াইফ উনি কে তাহলে? আর ওনারা যে বলেন ওনারাই রক্তিমের বাবা মা, সেসব আমার কিছুই বোধগম্য হচ্ছে না নেহা, বুঝিয়ে বল। নেহা মিনমিনিয়ে চোখে চেয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ভারী পুরুষালী কণ্ঠ বলে উঠল, লিটল ওয়াইফ বলে দিয়েছ সব?
আমি তোমার থেকে এমনটা আশা করিনি। বিশ্বাস করেছিলাম তোমার, বলেছিলাম অদ্রিজাকে কিছু না বলতে, কিন্তু তুমি তাও বলে দিয়েছো। বিশ্বাসটা রাখলে না। অদ্রিজা মাথা ঘুরিয়ে চাইল। রক্তিমকে দেখেই হিম শীতল হয়ে গেল, শরীরের রক্ত শীতল, চাহনি চোখ মুখে অদ্ভুত শীতল একটা ভাব জমেছে তার। সাদা ধবধবে লম্বা চওড়া শরীরের পরনে কালো রঙের শার্ট, হাতাগুলো কনুই পর্যন্ত গুটানো, ঘন কালো চুলগুলো কপালে কিছু অংশ ঝুঁকেছে, মুখের খোঁচা দাড়িগুলোও সুন্দর, মুখটাকে আরও সুন্দর করে তুলল যেন। অদ্রিজা রক্তিমের দিকে এক নজর চেয়ে নেহার দিকে তাকিয়ে বলল, নেহা তুই বল, কোন বিশ্বাস অবিশ্বাসের কথা মনে রাখার দরকার নেই। রক্তিম মুচকি হাসলো। অদ্রিজার দিকে এক নজর তাকিয়েই নেহার দিকে তাকিয়ে বলল, আমি তোমায় সেই ছোট থেকে অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা দিয়েছি লিটল ওয়াইফ। তোমায় বিশ্বাস করাটা নিশ্চয়ই আমার ভুল নয় বলো? তুমি বিশ্বাসযোগ্য তাই বিশ্বাস করেছিলাম। এনিওয়েজ, তোমায় আমি এখনও অনেক স্নেহ করি নেহা। আশা করি তুমি এমন কিছু করবে না যার জন্য তোমার প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাক, তাই না? নেহা ভড়কে গেল। কি বলবে বুঝে উঠল না। বিভ্রান্ত চাহনি নিয়ে একবার অদ্রিজা তো একবার রক্তিমের দিকে তাকালো। কিছু বলে ওঠার আগেই রক্তিম অদ্রিজাকে টেনে আনলো রাস্তার অপর পাশে। ফিসফিসিয়ে বাঁকা হেসেই বলল, আপনি যে ধীরে ধীরে আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? আপনি টের পাচ্ছেন? ভাবুন তো, অন্যবার রোহানা চৌধুরীর সাথে দেখা করতে আপনি এতটা উৎসাহী থাকতেন কি হঠাৎ এইবার এত উৎসাহ? কাল রাতেও যখন আপনি দেখা করতে আসলেন তখনও আপনি এতটা উৎসাহী ছিলেন কি অদ্রিজা? ছিলেন না। যখনই আমার সাথে ওই মহিলার সম্পৃক্ততা খুঁজে পেলেন তখন থেকেই আপনি এতটা উৎসাহী হয়ে উঠলেন। এটা কি হতে পারে বলুন তো? আমার সম্পর্কে এতটা কৌতূহলী বা কেন আপনার, বলুন? অদ্রিজা থমকে যাওয়া চাহনি নিয়ে রক্তিমের দিকে তাকালো। মুখে অন্যরকম দুষ্টুমি হাসি ঝুলছে। তার বলা কথাগুলো যে খুব একটা ভুল তাও নয়। অদ্রিজা হাঁসফাঁস করে এদিক ওদিক তাকালো। রক্তিমের কথাগুলো যে সত্যি তা খুব একটা বুঝতে না দিয়েই বলল, ফালতু কথা বলবেন না রক্তিম। ফালতু কিংবা ভালো যাই হোক, আমি শুধু এইটুকুই জানতে চাইছিলাম যে আমাকে নিয়ে কৌতূহলটা কমিয়ে নিন অদ্রিজা। এইটা একটা মানুষকে ভালো লাগলে কিংবা তার প্রতি ইন্টারেস্টেড হলে তবেই আমরা তার প্রতি কৌতূহলী হয়ে পড়ি, দিন শেষে ভালোবেসে ফেলি। আপনার ক্ষেত্রে যাতে সেটা না ঘটে তাই সতর্ক করলাম। অদ্রিজা হয়ে দাঁড়িয়ে রইল। রক্তিম কথাগুলো বলেই ফু দিয়ে উড়িয়ে দিল। অদ্রিজার কপালের ছোট ছোট চুলগুলো মুচকে এসে সরে গেল সেখান থেকে। অদ্রিজা এখনও সেভাবেই তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। লোকটা অদ্ভুত। রক্তিম নামক মানুষটাকে বুঝে ওঠা আসলেই সম্ভব কিনা সে জানে না। কখনো শীতল, কখনো